নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দরবারে উপস্থিত একটি অনলাইন প্রেডিকশন করার জন্য। এই প্রেডিকশনটি একজন জাতকের। এই প্রেডিকশনটি শুরু করার আগে আমি একটা ছোট্ট বিজ্ঞপ্তি, যেই বিজ্ঞপ্তিটি বলেই থাকি, 9903136903 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিজটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিজ ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 পাঠিয়ে দেবেন। আমি যদি খুব বিজি না থাকি বা এমন কোনো স্থানে আছি সেখানে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয়, তাহলে 48 আওয়ার্সের মধ্যে অর্থাৎ 48 ঘন্টার মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। যদি আপনারা মনে করেন যে প্রেডিকশনটি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, তাহলে সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবার দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের। আমি লাস্ট 6.5 বছরে যখনই আমি অনলাইন প্রেডিকশন করেছি তখনই বারবার ধরে বলেছি জন্ম ছক কি, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি। আজকের এই প্রেডিকশনটিতে আমি জন্ম ছক কি, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি, এইগুলো নিয়ে আজ আলোচনা আমি করব না। যদি আপনারা বা আমি বিশেষ করে যার প্রেডিকশনটি করছি তার ঘরের লোকজনদের বলছি, গার্জেনদের বলছি, অভিভাবকদের বলছি, যদি আপনারা এখনো না জেনে থাকেন যে জন্ম ছক কি, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি, তাহলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্তজি চৌধুরী, সেই ইউটিউব চ্যানেলে যে কোনো 3-4টে অনলাইন প্রেডিকশন দেখলেই বুঝতে পারবেন সেখানে একদম ডিটেলসে বলা আছে জন্ম ছক কি, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি। সর্বপ্রথম আমি জন্মছকটি বলছি। এই জাতকের লগ্ন কিন্তু কুম্ভ, কুম্ভ লগ্ন এবং বৃষ রাশি। 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 2 নাম্বার 3 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 4 নাম্বার ঘরে বৃষর ঘরে শুক্রের ঘরে মঙ্গল এবং চন্দ্র বসে রয়েছে, 5 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 6 নাম্বার ঘরে কর্কটের ঘরে চন্দ্রের ঘরে কেতু এবং বৃহস্পতি বসে আছে, 7 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 8 নাম্বার ঘরে কন্যার ঘরে বুধের ঘরে বুধ, শুক্র এবং সূর্য বসে আছে, 9 নাম্বার ঘরে তুলার ঘরে শুক্রের ঘরে প্লুটো বসে আছে, 10 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 11 নাম্বার ঘরে ধনুর ঘরে বৃহস্পতির ঘরে ইউরেনাস, নেপচুন, শনি বসে আছে, 12 নাম্বার ঘরে মকরের ঘরে শনির ঘরে রাহু বসে আছে। এইটা হচ্ছে জন্মছক। স্পট ইমপ্লিমেন্টেশন ছক অর্থাৎ আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে এই জন্মের সময়কার গ্রহগুলো আপডেট হতে হতে, পরিবর্তিত এবং আবর্তিত হতে হতে আজকের দিনের যে ফরমেশনটা নিয়েছে এবং তার উপর নির্ধারণ করে যে ছকটি ক্যালকুলেট করা হয়, ক্রিয়েট করা হয় এবং যার দ্বারা কিন্তু আজকে পুরো প্রেডিকশনটা করা হবে তাকেই কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক বলে। জেনে রাখা প্রয়োজন, জন্মছক দ্বারা কিন্তু কখনো প্রেডিকশন করা হয় না, সবসময় স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা। আর যদি আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে তাহলে কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে। আচ্ছা,
আমি যদি এবার স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি, তাহলে 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 2 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 3 নাম্বার ঘরে রাহু বসে রয়েছে, 4 নাম্বার ঘরে চন্দ্র বসে রয়েছে, 5 নাম্বার ঘরে ইউরেনাস এবং নেপচুন বসে রয়েছে, 6 নাম্বার ঘরে মঙ্গল বসে রয়েছে, 7 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 8 নাম্বার ঘরে প্লুটো, 9 নাম্বার ঘরে শুক্র এবং কেতু, 10 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 11 নাম্বার ঘরে রবি এবং শনি, 12 নাম্বার ঘরে বৃহস্পতি এবং বুধ। প্রথমে আমি যদি রবি গ্রহটিকে দেখি, তাহলে রবি কিন্তু 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, বসে আছে 8 নাম্বার ঘরে, এবং রবির দৃষ্টি কিন্তু 2nd হাউসে রয়েছে। মনে রাখা দরকার, রবি মানেই আমরা সূর্য মানেই আমরা বুঝি মেরুদণ্ড, সততা, নেতৃত্ব, বলিষ্ঠতা। কিন্তু অ্যাস্ট্রোলজির যে গ্রহগুলি আছে তার মধ্যে রবি এমন একটি গ্রহ, এই গ্রহটি যখন যেই ভাবের উপর বসে থাকে, আমাদের জীবনের যে 12টি ভাবকে রিপ্রেজেন্ট করা হয় অ্যাস্ট্রোলজির মধ্যে দিয়ে, এই 12টি ভাবের মধ্যে রবি যেই ভাবটিতে বসে থাকে এবং যে ভাবটির অধিপতি গ্রহ রবি, এই দুটি ভাবকে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করায়, কখনো স্থিরতা দেয় না। এবং আমি অন্তত কয়েক লক্ষবার বলেছি যে বৃহস্পতি, শুক্র এবং রবি যদি কখনো 7 নাম্বার ঘরকে হিট করে, তাহলে তার বিবাহিত জীবন কখনো সঠিক হয় না, এবং বিবাহিত জীবনে স্বামী এবং স্ত্রীর প্রতি যে রেসপেক্ট, সেটা কখনো দীর্ঘস্থায়ী হয় না। আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যায়। প্রথম অবস্থাতে খুব মাখো ব্যাপার থাকলেও ঠিক ততটাই অপোজিট হয়ে যায় বিবাহের কয়েক বছর পরেই। এবং সবচেয়ে বড় কথা, সততার জায়গা থেকে প্রশ্ন চিহ্ন চলে আসে হাজবেন্ড অথবা ওয়াইফ যে কারোর ক্ষেত্রে। সবচেয়ে বড় কথা, 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ আবার 8 নাম্বার ঘরে বসে রয়েছে। এই 8 নাম্বার ঘরে সূর্য কিন্তু শুক্র এবং বুধের সাথে বসে রয়েছে, তার মানে দারিদ্র যোগ সৃষ্টি করছে, আবার কিন্তু বুধের আন্ডারেই। কেননা বুধ তো স্বক্ষেত্রে বসে আছে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব, কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধ, এবং 8 নাম্বার ঘরে বুধকে অত্যন্ত স্ট্রং ধরা হয়, কিন্তু সেই ক্ষেত্রে শুক্র এবং সূর্যের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, যা 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। সুতরাং এই জাতকের সবচেয়ে নেগেটিভ জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু বৈবাহিক জায়গাটা, বিবাহের জায়গাটা। হ্যাঁ, এবং যেহেতু বুধের অবস্থান স্ট্রং হয়ে রয়েছে এবং দারিদ্র্যযোগ সৃষ্টি হয়েছে সেই 8 নাম্বার ঘরে, দারিদ্র্যযোগ মানে কিন্তু প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়। দারিদ্র্যযোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া। সুতরাং এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে বলা যায় যে বিবাহিত জীবন এই জাতকের খুব মাখা ভাবে, খুব মধুর ভাবে, প্রচন্ড ভালোবাসা দিয়ে, প্রচন্ড আবেগ দিয়ে, যৌনতা দিয়ে বিবাহিত জীবনটা শুরু হলেও সেটা ভয়ঙ্কর একটা আকার নেবে। এবং এই বিবাহের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট না করতে পারা বা স্ত্রী চয়েস করার ক্ষেত্রে আবেগ দ্বারা তাড়িত, প্রভাবিত হয়ে যাওয়া, তার ব্যক্তিগত জীবনে, বৈবাহিক জীবনে আবেগের পরিমাণ বেশি, ইলিউশনের পরিমাণ বেশি, এবং সবসময় কিন্তু একটা আবেগ কাজ করবে, বাস্তবতার অভাব হয়ে যাবার জায়গাটা ভয়ঙ্করভাবে লক্ষ্য করা যাচ্ছে। বুধ কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু দারিদ্র্যযোগ সৃষ্টি হওয়ার জন্য এই জাতকের কিন্তু এই যে পার্টনারশিপ, অর্থাৎ কেবলমাত্র স্ত্রী নয়, দেখা যাচ্ছে আমার সাথে আরেকজনের বন্ডিং, একত্রীকরণ,
প্রথম অবস্থাতে অত্যন্ত পজিটিভ হবে, কিন্তু তারপরে সেই দেখা যাবে গুপ্ত শত্রুর আকারে নিয়ে নিল, সেই দেখা গেল সবচাইতে তার ক্ষতি করার টেন্ডেন্সিটা তাঁরই সবচেয়ে বেশি হয়ে গেল। এই জায়গাটাও কিন্তু ভয়ঙ্করভাবে লক্ষ্য করা যাচ্ছে। 7 নাম্বার এবং 8 নাম্বার ঘরের ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট করছে যে সূর্য, সেই সূর্য কিন্তু আবার সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে। সেকেন্ড হাউসে সূর্যের দৃষ্টি কি করে দেয়? দুটো জিনিস করবে। যেহেতু রবির নেগেটিভ ইনফ্লুয়েন্স 8 নাম্বার ঘরে হিট করছে, সুতরাং পরবর্তীকালে পৈতৃক কোনো সম্পত্তি বা জেনুইন কোনো সম্পত্তি অন্য কারোর কাছ থেকে পাওয়ার আছে, মানে নিজের অর্জিত নয়। দেখা যাচ্ছে পৈতৃক একটা সম্পত্তি বা অন্য কারোর কাছ থেকে কোনো সম্পত্তি পাওয়ার আছে, কোনো আত্মীয় স্বজন হোয়াট এভার যেই হোক, এই জেনুইন সম্পত্তি তার হাতছাড়া হয়ে যাবে। ফার্স্ট। সেকেন্ড কথা, প্রচুর অর্থ দান করে দিতে হয়। আমি এমন কোনো একটা ইল্লিগেল কাজে ফেঁসে গেলাম, বিশেষ করে 7 নাম্বার এবং 8 নাম্বার ঘরকে হিট করার জন্য। বিবাহিত জীবনে দেখা গেল 498 কেস হলো, দেখা গেল বললো 10 লাখ টাকা দিতে হবে, নয়তো 498 অফ করব না। এই যে হিউজ পরিমাণে টাকা মুক্ত হওয়ার জন্য, নিজে মুক্ত হওয়ার জন্য দিয়ে দেওয়া, সেই জায়গাটাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া সেকেন্ড হাউসে রবি সবসময় কি হবে? অর্থনৈতিক জায়গাটাকে, সঞ্চয়ের জায়গাটাকে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করাবে, সঞ্চয় হতে চাইবে না এবং ওয়েস্ট অফ মানি, বেকার অর্থ খরচ হয়ে যাওয়া এবং অর্থের জায়গায় স্টেবিলিটি না আসা। দেখা গেল আমি কোটি টাকা ইনকাম করছি, কিন্তু সেটা 20 তারিখের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, বা 1 পয়সা আমি অর্থ উপার্জন করতে পারছি না, এরকম একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকেও বুঝি, তাহলে এই দৃষ্টিভঙ্গির মধ্যে কি হয়ে যাবে? আমার যে বাস্তবতা, বাস্তব যে থিঙ্কিং বা টেন্ডেন্সি, সেইটা নাও হয় সবসময় আবেগপ্রবণ হয়ে যাবে। আবেগপ্রবণ হয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে এবং অর্থনৈতিক স্টেবিলিটি কখনো জীবনে না আসার জায়গা। স্টেবিলিটি মানে কি বললাম? দেখা গেল একটা সময় স্যার আমি তো 2 লাখ টাকা ইনকাম করি, কিন্তু দেখা যাবে মাস শেষ হওয়ার আগেই টাকা কোথায় হারিয়ে গেল, বরঞ্চ উপরন্তু আরো 10-15 হাজার টাকা ধার নিতে হচ্ছে। একটা এক্সাম্পল বলছি। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাবে, বিন্দুমাত্র সঞ্চয় হতে চাইবে না। সেকেন্ড হাউসে যখন রবি 8 নম্বর ঘরের বসে রয়েছে এবং শুক্রের সাথে দারিদ্র্য যোগ সৃষ্টি করছে, তাহলে মনে রাখার প্রয়োজন আছে আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শির জায়গায় মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সি দিয়ে, এল দিয়ে, টি দিয়ে, আই দিয়ে, কে দিয়ে, পি দিয়ে, ও দিয়ে, এম দিয়ে, কিউ দিয়ে জাতক জাতিকা থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তার কারণ এই অক্ষর দিয়ে এমন কোনো মানুষের নাম, নারী অথবা পুরুষ, যে কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তার ক্ষতি করবে। এই যে অক্ষরগুলো বললাম, এই অক্ষর দিয়ে এমন কেউ ফরএভারের জন্য, কেবলমাত্র আজকের জন্য নয়, গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করবে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শির জায়গায় এই গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতি করার মানুষ কিন্তু রয়েছে আজকের দিনেও, এবং ভবিষ্যতেও কিন্তু এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 8 নাম্বার ঘর দ্বারা শ্বশুর বাড়িকে বোঝা যায়, তাহলে শ্বশুর বাড়ির জায়গায় যখন দারিদ্র্য যোগ সৃষ্টি হচ্ছে, দারিদ্র্য যোগ মানে কি বললাম? ফল ডাউন করে যাওয়া। সুতরাং শ্বশুর বাড়ি যতটা কোরিয়াল হওয়ার কথা, শ্বশুর বাড়ির সাথে যতটা সুসম্পর্ক থাকার কথা, বা শ্বশুর বাড়ি থেকে যে পজিটিভ ভরা বা সঠিকভাবে চালিত পরিচালিত হওয়ার যে একটা সম্পর্ক সূত্র সৃষ্টি হওয়ার কথা, সেই জায়গাটা কিন্তু কখনোই হবে না। শ্বশুর বাড়ির জায়গাটা আমি অত্যন্ত কিন্তু নেগেটিভ লক্ষ্য করতে পাচ্ছি। সেটা যবেই বিয়ে হোক, যখনই হোক, যাই হোক, শ্বশুর বাড়ি, বিবাহ, অর্থনৈতিক জায়গাটা প্রবল ডিক্রিজ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং স্ত্রীর জায়গাটা অত্যন্ত নেগেটিভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি।
আমি যদি খুব ভালো মতন চন্দ্রকে লক্ষ্য করি, তাহলে চন্দ্র কিন্তু 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ চন্দ্র, সেখানে বৃহস্পতি এবং কেতু বসে রয়েছে। বৃহস্পতি এবং চন্দ্রের গজকেশরী যোগ অত্যন্ত পজিটিভ হওয়ার কথা, এবং চন্দ্র কিন্তু 4 নাম্বার ঘরে উচ্চস্থ হয়ে বসে রয়েছে। কিন্তু কেতু গ্রহটি কে কি বলা হয়? ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। কেতুর নিজস্ব কখনো কোনো পাওয়ার থাকে না। কেতু যেই ঘরে বসে থাকে, সেই ঘরের গ্রহ যদি পজিটিভ হয়, তাহলে কেতু কিন্তু পাওয়ারফুল হয়ে যায়। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে কেতু কিন্তু 6 নম্বর ঘরে বসে রয়েছে। 6 নম্বর ঘর বলেই নেগেটিভ তা নয়, কিন্তু বৃহস্পতির সাথে বসে রয়েছে। সেই বৃহস্পতি যেটা লক্ষ্য করা যাচ্ছে 11 নম্বর ঘরে, কিন্তু সেই বৃহস্পতির ঘরে শনি বসে রয়েছে। তাহলে এই যে বীজযোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে বৃহস্পতির আন্ডারে, এবং বৃহস্পতি 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ, যেখানে কিন্তু নেগেটিভ রবি দৃষ্টি দিচ্ছে। হ্যাঁ, এবং আমি পরবর্তীকালে বলবো শুক্রও কিন্তু দৃষ্টি দিচ্ছে। তাহলে এই বৃহস্পতি কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। সুতরাং ফিজিক্যালি বৃহস্পতির সাথে কেতু যখন বসে থাকছে, কেতু কিন্তু চন্দ্র উচ্চস্থ 4 নাম্বার ঘরে, সেই ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছে না। কেন পেল না? প্রথমত হচ্ছে এই যে শনি এবং বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্স, বা বৃহস্পতি নেগেটিভভাবে রবির যে দৃষ্টি দিচ্ছে সেটা। এছাড়াও কিন্তু মনে রাখার প্রয়োজন আছে যে 4 নাম্বার ঘরটা বৃষর ঘর, যেখানে চন্দ্র উচ্চস্থ হয়ে বসে রয়েছে। বৃষর অধিপতি গ্রহ শুক্র, সেখানে কিন্তু মঙ্গল বসে রয়েছে। মঙ্গল এবং শুক্রের কম্বিনেশন মারাত্মক ক্ষতিকর একটা মানুষের জীবনে, মানুষের ক্ষেত্রে। তাহলে চন্দ্র উচ্চস্থ হলেও সে কিন্তু পজিটিভ ভাইব্রেশনের মধ্যে নেই, চরম নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে চলে এলো। সুতরাং কেতু কিন্তু 6 নাম্বার ঘরে বসে থেকে পজিটিভ রেজাল্ট দেবে না। কেতুকে বলা হয় স্যাটিসফ্যাকশনের কারকতা। তাহলে কেতু যখন বৃহস্পতি এবং চন্দ্রের দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল, তাহলে কয়েকটা জিনিস মাথায় রাখার প্রয়োজন। ফার্স্ট, আমি আমার জীবনে কখনো যেন ঋণ না করি, এরকম সিচুয়েশন কখনো যেন ক্রিয়েট না হয় যে আমাকে ঋণ করতে হচ্ছে। আমি যদি 2 টাকা ঋণ করি, তাহলে ওই 2 টাকার পরিবর্তে দেখা গেল আমি আরো 3 টাকা ঋণ করলাম। আস্তে আস্তে সেটা 10 টাকা হলো, সেটা 20 টাকা হলো, সেটা 100 টাকা হলো। আস্তে আস্তে ইনক্রিজ করতে শুরু করবে। এবং এই জাতকের অভ্যন্তরীণ রোগের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধান। হ্যাঁ, কিডনি জাতীয় প্রবলেম থেকে শুরু করে, গল ব্লাডার স্টোন থেকে শুরু করে, হ্যাঁ, এই জায়গাগুলো অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেননা 6 নাম্বার ঘরে বৃহস্পতি, কেতু এবং চন্দ্রের নেগেটিভ ভাইব্রেশন শরীরকে কখনো সুস্থ থাকতে দেবে না। শারীরিক প্রবলেম ক্রিয়েট হয়ে যাবার জায়গা। এবং যেহেতু কেতু বৃহস্পতি চন্দ্রের ঘরে বসে রয়েছে, তাই জন্য প্রথমত হচ্ছে ফর এভারের জন্য, এখন বাচ্চা ছেলে কিন্তু ফর এভারের জন্য ঋণ করে ফেলার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত ইন্টারনাল রোগ, যেটা আমি জানলামই না, সেই রোগটা আস্তে 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 পুষতে শুরু করলাম, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘরের সাথে যেহেতু মঙ্গল কানেক্টেড হয়ে যাচ্ছে, কেন না 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথেই কিন্তু মঙ্গল বসে রয়েছে, যা 10 নাম্বার এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। দুর্ঘটনা থেকে ভীষণ সাবধান, রক্তজনিত প্রবলেম থেকে ভীষণ সাবধান। কেননা এই দুর্ঘটনা 2 চাকা, 3 চাকা, বহু চাকা থেকে ভীষণ সাবধান। তার কারণ অ্যাক্সিডেন্টাল জায়গা পরবর্তীকালে মিডল ফেজ অফ 2025 থেকেই কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। আর দুর্ঘটনা কিন্তু তার ক্ষতি করবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। আমি কাউকে ভয় দেখাচ্ছি না, কিন্তু ক্ষতি করবে এটা লক্ষ্য করা যাচ্ছে। আর মনে রেখো, অত্যন্ত আবেগী ছেলে, কিন্তু অত্যন্ত চাপা ক্রোধও কিন্তু তার মধ্যে রয়েছে। হ্যাঁ, তার মধ্যে চাপা ক্রোধ রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, চন্দ্র এবং মঙ্গলের ব্যাড রিফ্লেকশন কি করে ফেলে, একটা মানুষকে
আমি বাইরে থেকে দেখে জাজ করি। একটা মানুষকে বাইরে থেকে দেখলাম, মনে হলো সে আমার মানে সে ভালো, তার আর ভেতরটা জাজ করলাম না, তাকে বাইরে থেকেই আমি মনে করলাম যে সে ভালো, তার মানে সে ভালো। যখনই তাকে আমি ভালো মনে করলাম তখনই কিন্তু 100,000% বিলিফ সিস্টেম তার উপর এটাই বিলিভ করালো যে সে কিন্তু ভালো মানুষ। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, অপোজিট সেক্সের ক্ষেত্রে বৃহস্পতি এবং কেতু থাকার জন্য অপোজিট সেক্সের ক্ষেত্রে কিন্তু মানে দেখা যাচ্ছে সে পুরুষের ক্ষেত্রে নয়, কোনো মহিলাকে সে কিন্তু কখনো আইডেন্টিফাই করতে পারবে না এবং রিয়েল বা প্রপার জাজমেন্ট তার আসবে না। সে যখনই জাজ করতে যাবে একটা ভুল মেয়েকে ঠিক মেয়ে বলে মনে করবে, ভালো মেয়েকে খারাপ মেয়ে বলে মনে করবে, খারাপ মেয়েকে ভালো মেয়ে বলে মনে করবে। এবং এই কেতু এবং বৃহস্পতি এবং চন্দ্রের ব্যাড রিফ্লেকশনে মঙ্গল চলে আসার জন্য অপোজিট সেক্স থেকে মারাত্মক জটিলতা সৃষ্টি হওয়া, অপোজিট সেক্স থেকে মানসিকভাবে মারাত্মক ডিক্রিজ হয়ে যাবার জায়গা, অপোজিট সেক্স থেকে সম্মানহানি হয়ে যাবার জায়গা, মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার জায়গা। কেবল আজকের দেখে একটা বাচ্চা ছেলে, পুচকি ছেলে, সে এইটুকু বয়সে ফর এভারের জন্য পরবর্তীকালে অত্যন্ত নেগেটিভ ইন্ডিকেশন দিচ্ছে অপোজিট সেক্স, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বাট একটা কথা মনে রাখার প্রয়োজন আছে, চন্দ্র যখন 10 নম্বর ঘরে দৃষ্টি দেয় এবং সেই 10 নম্বরটা কিন্তু মঙ্গলের ঘর, তাহলে মনে রাখার প্রয়োজন আছে এই যে চন্দ্রের দৃষ্টি যেই গ্রহটিকে দিচ্ছে, চন্দ্রের সাথেই সেই গ্রহটি বসে রয়েছে। সুতরাং নেগেটিভিটিকে যদি অফ করা যায় এবং প্রপার ভাবে যদি একজন গুরু টিচার পথপ্রদর্শকের কাছে নিজেকে স্যারেন্ডার করে দিয়ে সঠিকভাবে কর্ম করা যায়, সঠিক মতন জীবনযাপন করা যায়, অবশ্যই কিন্তু গ্রহের ব্যাড রিফ্লেকশনকে কাটাতে হবে। তাহলে এই জাতকটি কিন্তু অনেক অর্থ উপার্জন করতে পারে। কেননা ক্ষেত্রের জায়গা 10 নম্বর ঘরটা ক্ষেত্রের জায়গা, 1610 সার্ভিস ক্ষেত্র, 1710 বিজনেস ক্ষেত্র। 6 এবং 7 দুটোই কিন্তু খুব একটা পজিটিভ নেই, মানে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। প্রথম অবস্থায় ঠিক হলেও পরবর্তীকালে ডিক্রিজ হয়ে যাবার জায়গা, সেটা সার্ভিস সেটা বিজনেস, উভয় ক্ষেত্রেই কিন্তু স্যাটিসফাই খুব একটা না হওয়ার জায়গা, মেন্টালি স্যাটিসফাই না হওয়ার জায়গা থাকলেও 10 নম্বর ঘরটা কিন্তু এই ক্ষেত্রকে বোঝায়। ক্ষেত্রের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এটা কিন্তু ডেফিনিটভাবে বলা যায়। সুতরাং নেগেটিভিটিকে অফ করলেই এর জীবনে চরম উন্নতি, বিশেষ করে অর্থনৈতিক জায়গাটা ডেফিনিটভাবে। তার কারণ সেকেন্ড হাউসে রবি যখন বেঁধে দিচ্ছে, ডিক্রিজ করে দিচ্ছে, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে, সঞ্চয় হতে দিচ্ছে না, কাজে এই নেগেটিভিটিকে অফ করা প্রয়োজনীয়। তাহলেই কিন্তু ক্ষেত্রের প্রপার ইউটিলাইজেশন, প্রপারভাবে তাকে ব্যবহার করার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সুতরাং আমি যদি প্রফেশনাল ফিল্ডে দেখি তাহলে অবশ্যই সফল সে হতে পারবে। তা না হলে প্রফেশনাল ফিল্ডকে, যেহেতু 6 নম্বর ঘরও নেগেটিভ, কোনো না কোনোভাবে কখনো শরীর হতে পারে, মন হতে পারে, আমার চিন্তাধারা হতে পারে, আমার আবেগ হতে পারে, আমার সিদ্ধান্ত হতে পারে, দেখা যাবে কি করবে, নেগেটিভ অর্থে হিট করবে এবং ব্লক করে দেবে, আমার কর্মের জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। তাই জন্য নেগেটিভিটিকে অফ করলে 10 নম্বর ঘর উচ্চস্থ হয়ে রয়েছে, সুন্দরভাবে উচ্চস্থ হয়ে রয়েছে এবং মঙ্গল সাপোর্ট যখন হয়েছে তখন ডেফিনিটভাবে কিন্তু জীবনে চরম উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, চরম উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আর মঙ্গল হিট করছে, সুতরাং ডেফিনিটভাবে কর্মের জায়গাটা অত্যন্ত স্ট্রং জোনে রয়েছে কর্মের জায়গাটা। কিন্তু ওই যে বললাম, কর্মের জায়গাটা স্ট্রং জোনে আছে ঠিক কথা, কিন্তু স্যাটিসফাই হতে পারছে না সে। স্যাটিসফ্যাকশনের জন্য এবং অর্থকে ধরে রাখার জন্য এবং অর্থ ইনক্রিজ করার জন্য, অর্থনৈতিক স্টেবিলিটির জন্য নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন। এইবার চলে আসি শনির ক্ষেত্রে। শনি কিন্তু 12 নম্বর এবং 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ।
এই শনির 1 নাম্বার ঘর অর্থাৎ কুম্ভ লগ্ন, লগ্নের অধিপতি গ্রহ কিন্তু শনি, এটা কিন্তু অত্যন্ত স্ট্রং জোনে ছিল। আবার 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সেখানে কিন্তু আবার রাহু বসে রয়েছে। সেই 1 নাম্বার এবং 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 11 নাম্বার ঘরে বসে রয়েছে। এবার এই 11 নাম্বার ঘরে বসে থাকার জন্য কি হচ্ছে, শনি কিন্তু উচ্চস্থ ছিল, কিন্তু 12 নাম্বার ঘরের শনি রাহু কানেক্টেড হয়ে গিয়ে এটা কিন্তু অভিশপ্ত যোগ সৃষ্টি করছে। আমি বলেছিলাম 29শে মার্চের কথা, এই চ্যানেলেই বলেছি, ঠিক সেরকম শনি এবং রাহুর একত্রীকরণ 11 নম্বর ঘরকে হিট করলে কর্মফলের জায়গাটা নেগেটিভ করে দেয়। প্রথমত হচ্ছে কর্মফলের জায়গাটাকে নেগেটিভ করে দেয়। আমার মধ্যে যতটা সফল হওয়ার প্রবণতা রয়েছে বা ক্যাপাবিলিটি রয়েছে, 80% সফল হওয়ার জায়গা আমি 30 থেকে 40%-এর বেশি সফল হতে পারছি না, বা সফল হওয়ার রাস্তাটা আমার অত্যন্ত নেগেটিভ ইনফ্লুয়েন্স, সারাক্ষণ ধরে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাবে। দ্বিতীয়ত 11 নম্বর ঘর দ্বারা আমি দেখা গেল 30% সফল হলাম, সেখান থেকে আমি 40% সফল হলাম, সেখান থেকে আমি 60% সফল হলাম, সেখান থেকে আমি 80% সফল হলাম। এই সফলতাকে ত্বরান্বিত করার জন্য 11 নম্বর ঘরটাও কিন্তু দেখতে হয়। তাহলে সেই ঘরটাই কিন্তু বৃহস্পতি এবং শনির ব্যাড রিফ্লেকশন, যেই শনি কিন্তু রাহু কানেক্টেড হয়ে রয়েছে। তাহলে আমার কর্মফলের জায়গাটা, আমার মধ্যে যতটা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা অনুযায়ী আমি কখনো সফল হতে পারবো না। হ্যাঁ, এবং আমি যে সফল হচ্ছি সেই সফলতাটাকে আরো উচ্চ স্তরে ত্বরান্বিত করার জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শনির দৃষ্টি কিন্তু 1 নাম্বার ঘরে, 5 নাম্বার ঘরে এবং 8 নাম্বার ঘরে রয়েছে। বারবার ধরে একটা কথা আমি বলেছি, 8 নাম্বার ঘরে শনি এবং বুধকে সবচেয়ে স্ট্রং মানা হয়। তাহলে 8 নাম্বার ঘরে কিন্তু বুধ স্বক্ষেত্রে বসে আছে, কন্যার ঘর, কন্যা রাশির ঘর, এবং 8 নাম্বার ঘরে কিন্তু শনিও দৃষ্টি দিচ্ছে। বুধ এবং শনির কম্বিনেশন অত্যন্ত পজিটিভ, কিন্তু সেখানে রবি এবং শুক্রের দারিদ্র্য যোগ সৃষ্টি হয়ে যাওয়ার জন্য আমি যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, আমি অন্যদের কথাকে বেশি প্রাধান্য দিই, বা কি হয় যে আমি দেখা যাচ্ছে ঘরের মানুষের কথা যতটা না শুনছি, এমনিতে কিন্তু ছেলেটি অত্যন্ত ভালো ছেলে, কেননা 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি, অত্যন্ত 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি, এটা অত্যন্ত পজিটিভ জায়গা, বুধকেও হিট করছে। কিন্তু যেহেতু 12 নাম্বার ঘরে রাহু কানেক্টেড হয়ে রয়েছে, কি হবে, মা কিছু বলল, ঘরের গার্জেনেরা কিছু বলল, কাছের মানুষেরা বলল, সে যতটা না গুরুত্ব দেবে, বাইরের চায়ের দোকানে কেউ তাকে কিছু বলল, সেটা কিন্তু আরো বেশি গুরুত্ব দেবে। বাইরের মানুষজনকে কিন্তু বেশি সে ভরসা করবে, বিশ্বাস করবে। কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাইরের মানুষের কথাকে বেশি প্রাধান্য দেবে। এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তেমন 5 নাম্বার ঘরে শনি কানেক্টেড হয়ে গেলে কি হয়, সন্তানের জায়গায় কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট করে। হ্যাঁ, এবং 5 নাম্বার ঘর দ্বারা যেহেতু সফলতাকে বোঝা যায়, সেই সফল হতে কিছুতেই দেয় না। সফল হওয়ার জায়গায় প্রবল প্রতিবন্ধকতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার এবং 11 নাম্বার কানেকশন দ্বারা বন্ধুকেও দেখা যায়। তাহলে কি হচ্ছে, শনি এবং রাহুর একত্রীকরণের ফলে আমি যেটা দেখতে পাচ্ছি, বন্ধু ভাগ্য কিন্তু খুব একটা ভালো নেই। যদি 10 জন বন্ধু থাকে, 1 জন হয়তো ভালো, 9 জন খারাপ হবে। বন্ধু থেকে ভীষণ সাবধানে থাকতে হবে, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বন্ধু ভাগ্য কিন্তু আমি একদম ভালো লক্ষ্য করতে পারছি না। এবার শুক্রের জায়গাটায় চলে আসি। 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরে বসে আছে। শুক্র মানে কিন্তু জৈবিক সুখকে বোঝায়। আমরা সাধারণত ওই যে বৃহস্পতিবার পুজো করি, লক্ষ্মীর পুজো করি, বৃহস্পতি মানে অর্থ বুঝি। অ্যাকচুয়ালি শুক্র দ্বারা কিন্তু
অর্থনৈতিক জায়গা থেকে শুরু করে যৌনতা পর্যন্ত, আমাদের জৈবিক চাহিদা থেকে শুরু করে যে কোনো লাক্সারিয়াস আইটেম, সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করে কিন্তু শুক্র। সেই শুক্র কিন্তু নেগেটিভ ভাবে বসে আছে এবং দারিদ্র যোগের আন্ডারে রয়েছে, সেখানে কিন্তু বুধ বসে রয়েছে। সুতরাং আমি যদি অর্থ, আমি যদি জৈবিক সুখ, একটা মানুষের যা যা প্রয়োজন, যা যা সে স্বপ্নে দেখে, সব কিছুকে পাইও, সেটাকেও কিন্তু হারিয়ে ফেলবো। বিশেষ করে ওয়েস্ট অফ মানির জায়গাটা, ওয়েস্ট অফ ফিলিংসের জায়গাটা আমি ভয়ঙ্কর রকমের লক্ষ্য করতে পারছি। নষ্ট করে ফেলার একটা প্রবণতা এই জাতকের মধ্যে ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 9 নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা আমাদের ভাগ্যকেও বুঝি, সো কল্ড লাক, সংযোগ, ভাগ্য, কপাল, হোয়াটএভার যাই হোক, তাহলে কিন্তু ভাগ্যহীন হয়ে যাবার জায়গাটাও ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তেমন এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে পরবর্তীকালে কিন্তু মাতৃভাব একদম নেগেটিভ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এন্ড অফ 2025 পর থেকে কিন্তু মাতৃহানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি বিশ্বাস করি মা নিশ্চয়ই আছেন, তাহলে সেই জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমি বিশেষ করে 22শে ডিসেম্বরের পর থেকে কিন্তু 2025 পর থেকে যে কোনো সময় মাতৃহানির জায়গাটা ভয়ঙ্করভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। শুক্র নেগেটিভ এবং শুক্র দ্বারা প্রেমজ জীবন, শুক্র দ্বারা বিবাহিত জীবনকে বোঝা যায়। যদি এই জাতকটি প্রেম করে বা এই জাতকটি দেখা গেল প্রেম করে বিয়ে করছে, হোয়াটএভার, সেটা তার নিজের উপর নির্ভর করছে। যদি কোনো রকমের প্রেম করে, ভুল প্রেমিকা চয়েস করবে। প্রেম করা এবং তার বিবাহের জায়গাটা, কেন শুক্র স্ত্রীকেও বোঝায়, বিবাহিত জীবনকেও বোঝায়, আবার শুক্র কিন্তু প্রেমজ জীবনকে, প্রেমিকাকেও বোঝায়। তাহলে এই ভালোবাসা, প্রেম, বিবাহ, স্ত্রী, প্রেমিকা, এই সব জায়গায় অত্যন্ত ডিটোরিয়েট করে রয়েছে। 7 নম্বর ঘর এমনিতেই নেগেটিভ এবং শুক্র একদম নেগেটিভ। সুতরাং এই জায়গাটা ঠিক না করে কোনো প্রেমজ বিবাহ কিন্তু কখনো যেন সে না করে, বা বিবাহ যেন সে না করে। তাহলে কিন্তু সেটা ডেফিনিটভাবে এমনিতেও ছকের মধ্যে 490 কেস হওয়ার জায়গা বা ডিভোর্স হয়ে যাবার জায়গা, সেপারেশন হয়ে যাবার জায়গা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এবং নেগেটিভ শুক্র সেকেন্ড হাউসে, ওই যে বললাম ওয়েস্ট অফ মানির জায়গা, এবং কি হবে, সঞ্চয়ের জায়গাটা ডিক্রিজ হয়ে যাওয়া এবং সোর্স অফ ইনকামের জায়গা দেখা যাচ্ছে, ওই জায়গাটা প্রপার অর্থে ফ্লোটা না হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ 6 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে আমি একটু আগেই বললাম যে বৃহস্পতি এই যে শনির সাথে কানেক্টেড হয়ে গেছে 11 নম্বর ঘরে, সেই শনি কিন্তু রাহু কানেক্টেড হয়ে কি হয়েছে, শ্রাপিত দোষ সৃষ্টি হচ্ছে। শাপিত দোষ বলে, শ্রাপিত দোষ বলে, অভিশপ্ত দোষ বলে, সেটা কিন্তু প্রথমত সৃষ্টি হচ্ছে। তার আন্ডারে যখন বৃহস্পতি চলে আসছে, তাহলে কর্মফলের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে। তাহলে আমি সফলতাকে ইনক্রিজ করার জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আর্থিক জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে এবং প্রাপ্য জায়গা থেকে আমার কোনো কিছু পাওয়ার আছে, বা দেখা যাচ্ছে আমি এমন যে আমি মাসে অন্তত 1 লাখ টাকা, 50,000, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা ইনকাম করতে পারি, একটা এক্সাম্পল দিচ্ছি। বা এই জিনিসটা আমার পাওয়ার আছে, একদম প্রাপ্য যেই পাওয়া, সেখান থেকে বঞ্চিত হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মনে রাখা প্রয়োজন আছে যে দৃষ্টি কিন্তু 10 নম্বর ঘরে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, বৃহস্পতি দৃষ্টি 10 নম্বর ঘরে চলে আসার জন্য ক্ষেত্রটাও কিন্তু এক্ষেত্রে ডিটোরিয়েট করে গেল। এবং 12 নম্বর ঘরে বৃহস্পতির অবস্থান অত্যন্ত নেগেটিভ করে দিচ্ছে। বৃহস্পতি কিন্তু আমার যে নলেজ আছে সেটাকে প্রফেশনালি কতটা ইমপ্লিমেন্ট করতে পারবো সেটাকে বোঝা যায়। তাহলে এই জায়গাটায় 12 নম্বর ঘর মানে কি, আয়েগা জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে 12 নম্বর ঘর। তাহলে আমার মধ্যে যে জ্ঞানটা রয়েছে, যেই জ্ঞানটাকে আমি ক্যাশ করব, যেই জ্ঞানটাকে আমি বিক্রি করে আমি প্রফেশনাল ফিল্ডে অর্থ ইনকাম করব, তাই তো করতে হয়।
তাহলে আমার মধ্যে যে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানটাকে ভুলভাবে আমি ইউজ করে ফেলছি, এটা লক্ষ্য করা যাবে। এক্সাম্পল হিসাবে আমি বহুবার বলেছিলাম যে এই পশ্চিমবাংলায় আমার দেখা অন্তত ৩-৪ জন এমন অ্যাস্ট্রোলজার রয়েছে, তারা তুখর অ্যাস্ট্রোলজার, এবং তারা টেলিভিশনেও প্রোগ্রাম আরম্ভ করেছিল অনেক দিন আগে থেকে, কিন্তু আলটিমেট প্রফেশনালি তারা কিন্তু সফল হতে পারেনি, তারা কিন্তু তুখর। তাহলে আমার মধ্যে জ্ঞানটা থাকলেই কেবল হবে না, সেই জ্ঞানটাকে আমি কিভাবে একদম পাতি ভাষায় বিক্রি করতে পারছি, মানুষ সেই জ্ঞানটাকে নিচ্ছে কি প্রপার দাম দিয়ে, এটাই আলটিমেট। এটা পুরো জগৎ সংসারটা একটা বাজার। তাহলে বৃহস্পতি কিন্তু এই রিফ্লেকশনই ঘটায়, তোমার মধ্যে প্রফেশনালি যে জ্ঞান রয়েছে সেটাকে কতটা পজিটিভভাবে তুমি ইমপ্লিমেন্ট করতে পারছো এবং সঠিক দাম পাচ্ছ। এই জাতকের ক্ষেত্রে কিন্তু কি হবে, প্রফেশনাল জ্ঞানটাকে প্রপার অর্থে ইমপ্লিমেন্টই করতে পারবে না, প্রপার অর্থে ইমপ্লিমেন্ট সে কিন্তু করতে পারবে না। হ্যাঁ, এবং এই বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্স সেকেন্ড হাউসেও কিন্তু আসছে, সঞ্চয়ের জায়গাটা মারাত্মকভাবে কিন্তু ডিটোরিয়েট করে যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধান, এবং ওয়েস্ট অফ মানির জায়গাটা, এবং বৃহস্পতির কানেকশন যেহেতু 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ, অপোজিট সেক্স থেকে, প্রেমজ সম্পর্ক থেকে, যে কোনো অপোজিট সেক্স, কেবলমাত্র প্রেমিকা বলে নয়, কিন্তু মহিলা হইতে ভীষণ সাবধান। এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি, বৃহস্পতির ব্যাড রিফ্লেকশন শনি দ্বারা আক্রান্ত হয়ে যাবার জন্য দেখা গেল আমি এমন কোনো দোষ করিনি, হ্যাঁ, সেই দোষের ভাগিদার হয়ে যেতে হলো। 5 নম্বর 11 নম্বরের কানেকশনও পজিটিভ নয়, তাই আমি এমন বন্ধুদের সাথে মিশবো না, বা আমি এমন কারোর সাথে মিশবো না, দেখা গেল কোনো দোষ করলো, এর নামে দোষ দিয়ে দিল, সে দোষ করলো না, কোনো কিছু করলো না, অথচ সেই দোষের ভাগিদার সে হয়ে গেল। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বুধ কিন্তু 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ। 8 নম্বর ঘরে বুধ অত্যন্ত স্ট্রং, এবং 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ 8 নম্বর ঘরেই বসে রয়েছে, শনিরও দৃষ্টি রয়েছে, ভেরি নাইস, কিন্তু সেখানে দারিদ্র যোগ সৃষ্টি হয়ে রয়েছে। মানে কি বললাম, ফল ডাউন হয়ে যাওয়া। সুতরাং আমার বুদ্ধিকে, কেননা বুধ কিন্তু বুদ্ধিকে রিপ্রেজেন্ট করে, উপস্থিত বুদ্ধিকে রিপ্রেজেন্ট করে, কোনো প্রবলেমে পড়লে সাডেন হঠাৎ করে কি করলে সেই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারবো, এটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে বুধ। সেই বুধের জায়গাটাই ইলিউশন ক্রিয়েট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ কি, বুধের ঘরে কিন্তু শনির দৃষ্টি, সেই শনি রাহু কানেক্টেড হয়ে রয়েছে। আর রাহুকে বলা হয় ইলিউশনের কারকতা, ইলিউশনকে রিপ্রেজেন্ট করে কিন্তু রাহু। আমি শুধু একটা কথাই বলবো, মনে রেখো তুমি অত্যন্ত সুদর্শন একজন যুবক, অত্যন্ত সুদর্শন একজন যুবক। মানে এটা মিথ্যে কথা বলে লাভ নাই, যদি ঠিক মতন তোমাকে যদি গ্রুমিং করা যায়, একদম হিরোদের মতন তোমাকে দেখতে। অপোজিট সেক্সের প্রতি ভুলভাবে প্রভাবিত হয়ে যেও না, অপোজিট সেক্সের প্রতি ভুলভাবে প্রভাবিত হয়ে গিয়ে, আবেগ দ্বারা চালিত এবং পরিচালিত হয়ে গিয়ে এমন কোনো কিছু করো না যার খেসারত পরবর্তীকালে দিতে হবে। তেমন এখান থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মঙ্গলকে যদি লক্ষ্য করা যায়, 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তাহলে কিন্তু শারীরিকভাবে ঊর্জাগত দিক দিয়ে শরীরকে কিন্তু ঠিক রাখতে হবে। মঙ্গলের এই যে ইনফ্লুয়েন্সটা লক্ষ্য করা যাচ্ছে, একত্রীকরণ লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু ইন্টারনাল ডিজিজ সৃষ্টি করার ক্ষেত্রে, ক্রিয়েট হওয়ার ক্ষেত্রে আমি জানতেও পারলাম না, দেখা গেল অনেক বয়সে গিয়ে জানলাম, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তোমাকে মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করতে হবে, বা সেরকম ফিল্ড নিয়েও যদি তুমি কাজকর্ম করতে পারো, কেননা মঙ্গল 3 নাম্বার মানসিকতা, মনোভাবের জায়গা। ক্রোধকে কিন্তু সবসময় কন্ট্রোল করতে হবে, চাপা ক্রোধ তোমার মধ্যে মারাত্মকভাবে রয়েছে। কনফিডেন্সের জায়গাটা মাঝে মাঝে নড়ে যায়, সিদ্ধান্ত নিতে গিয়ে কিভাবে সিদ্ধান্ত নেব, কি ধরনের সিদ্ধান্ত নেব সেটা কিন্তু বুঝে উঠতে পারো না, সেখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। 10 নম্বর ঘরেও কিন্তু মঙ্গল কানেকশন ক্রিয়েট করছে। তাহলে এই যে মানে আমাদের মধ্যে যে
দৌড়াদৌড়ি, আমাদের মধ্যে যে স্পোর্টস, আমাদের মধ্যে যে ঊর্জাগত জায়গা, এইগুলোকে যদি সঠিক, এই মঙ্গলের এই ইমপ্লিমেন্টেশন কিন্তু তোমার বিবাহিত জীবনকে নেগেটিভ করবে। কিন্তু তুমি কোনো কাজ যদি এই ঊর্জাগতকে রিপ্রেজেন্ট করে এমন যদি কোনো কাজ করতে পারো, তাহলে সেক্ষেত্রে নেগেটিভিটিকে অফ করলে প্রবল মাত্রায় সফল হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সার্ভিসও করতে পারো, বিজনেসও করতে পারো, বুধ উচ্চস্থ হয়ে রয়েছে। কেমন? মঙ্গল 7 নাম্বার, 10 নাম্বার এবং 11 নাম্বার ঘরে হিট করছে। আমি তোমাকে আবার বললাম, 11 নাম্বার ঘরে শনি এবং বৃহস্পতির ব্যাড রিফ্লেকশন। মঙ্গল মামলা মকদ্দমা, পুলিশি ঝামেলা, পুলিশ মামলা মকদ্দমা, তোমার জীবনের সাথে এইগুলো কিন্তু কানেকশন লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এইগুলো কিন্তু কানেকশন লক্ষ্য করা যাচ্ছে। 7 নাম্বার ঘরের মঙ্গল বিবাহিত জীবনকে কখনো ভালো করে না। 12 নাম্বার ঘরে কিন্তু রাহু বসে রয়েছে। গৃহ থেকে দূরবর্তী স্থানে তুমি যদি কাজ করো, তাহলে সেটা অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট তুমি পাবে। গৃহ থেকে দূরবর্তী স্থানে যদি তুমি কোনো কাজ করো, অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাবে। এবং আমি বারবার ধরে বলছি, এই যে ঊর্জাগত জায়গা, এই ঊর্জাগত জায়গা রিলেটেড কোনো কাজের সাথে তুমি যদি জড়িত হও, এবং ইন্টারনাল শরীরটাকেও কিন্তু সুস্থ রাখতে হবে, মজবুত রাখতে হবে, তাহলে জীবনে কিন্তু চরম উন্নতির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। রাহু 4 নাম্বার ঘরকে, 6 নাম্বার ঘরকে, 8 নাম্বার ঘরকে দৃষ্টি দিচ্ছে। 4 নাম্বার ঘরকে দৃষ্টি দিলে দেখা যায় আমি এমন একটা কাজ করতে শুরু করলাম, গৃহ পরিবর্তন হয়ে গেল। বা রাহু কিন্তু একাধিক গৃহকে নির্ধারণ করে, গৃহ পরিবর্তন করছি লক্ষ্য করা যায়, একাধিক গৃহ নির্মাণ করছিও কিন্তু লক্ষ্য করা যায়। 6 নাম্বার ঘরে রাহুর অবস্থান কি করে? ওই যে বললাম তোমাকে, যে আমার মধ্যে ইন্টারনাল ডিজিজ ক্রিয়েট করে দেওয়ার জায়গা লক্ষ্য করা যায়, বা কখনো যেন আমি ঋণ না করি। আর তুমি যখন কোনো কাজ করবে না, তোমার কলিগস থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এবং 8 নাম্বার ঘরে রাহুর অবস্থান, এটা কিন্তু খুব একটা পজিটিভ ভাবেই কিন্তু, মানে তোমার 8 নাম্বার ঘরে রাহুর অবস্থান আমার সিদ্ধান্তে গলদ হয়ে যায়। 8 নাম্বার ঘরে রাহুর অবস্থান এবং 3 নাম্বার 1 নাম্বার ঘরকে কিন্তু কি করে, আমরা সাধারণত, আমি প্রেডিকশন যখন করছি তখন পরিপূর্ণ প্রেডিকশনই করা প্রয়োজন। দেখা গেল আমরা সাধারণত 70 বছর বাঁচব, দেখা যায় আমার পূর্ণাঙ্গ যে আয়ু, সেই আয়ু পর্যন্ত আমি কিন্তু এই পৃথিবীর আলো বাতাস দেখতে পারি না। তার মধ্য বয়সেই কিন্তু দেখা যায় মৃত্যু ফানা যোগের সৃষ্টি হয়। আর কেতু 6 নাম্বার ঘরে বসে থাকার জন্য, কি বললাম বারবার ধরে, 6 নাম্বার ঘরটা কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। শরীরকে ঠিক রাখার ভীষণ প্রয়োজন, ইন্টারনাল ভাবে কোনো ডিজিজ যেন ক্রিয়েট না হয়। এবং সবচেয়ে বড় কথা যেটা, ইন্টারনাল ডিজিজ এবং কোনোভাবে যেন ঋণ না হয়। এবং 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু চ্যুতি ঘটে যাওয়া, প্রাপ্য জিনিস থেকে বঞ্চিত হয়ে যাবার জায়গা, সেটাও কিন্তু ভয়ঙ্করভাবে লক্ষ্য করা যায়। 10 নাম্বার ঘরে কেতু বসে থাকলে, কেতু যেহেতু স্যাটিসফ্যাকশনের কারকতা এবং কেতু যেহেতু নেগেটিভভাবে বসে রয়েছে, তাহলে আমি কখনো স্যাটিসফাই হতে পারি না। হ্যাঁ, আমি কখনো স্যাটিসফাই হতে পারি না। আর 12 নম্বর ঘরের কেতু, খুব সাবধান, অসৎ কোনো কাজে যদি তুমি জড়িয়ে পড়ো, অসৎ যদি কোনো কাজ করো, ফাটকা রিলেটেড যদি তুমি কোনো কাজ করো, তাহলে কিন্তু তোমার বিনাশ অনিবার্য। 12 নম্বর ঘরের কেতুর দৃষ্টি থাকলে আমরা আমাদের জীবনে কখনো না কখনো জীবনের এমন একটা সময় আসে যখন কিন্তু ফাটকা ইনকাম তাকে আমরা বিশ্বাস করতে শুরু করি। বা দেখা যায় আমার অনেক চাহিদা, সেই চাহিদাগুলো আমি পরিপূর্ণ করতে পারছি না, তখন কিন্তু আমার মনের মধ্যে ফাটকা ইনকামের দ্বারা যদি আমি অনেক অর্থ উপার্জন করতে পারি, বা কেতুর যখন 12 নম্বর ঘরে যখন দৃষ্টি থাকে, তখন এমন কারোর সাথে পরিচয় হয় যে কিন্তু অসৎ পথে অসৎ উদ্দেশ্য নিয়ে তোমাকে ব্যবহার করে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পেরেছ? এই হচ্ছে তোমার প্রেডিকশন
নেগেটিভিটিকে অবশ্যই অফ করা প্রয়োজন। শুধু তোমার তো আছেই, তোমার ছকের মধ্যে কিন্তু অনেক পজিটিভ ক্ষেত্র তো লক্ষ্য করা যাচ্ছে। 8336856996 তোমার অভিভাবক যখন তোমার প্রেডিকশনের কথা বলেছে তখন কিন্তু বারংবার ধরে বলেছে যে এই ছেলেটির খারাপ দিক ভালো দিক সব নিয়ে বলবেন। একজন অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। ভালো দিকটাকে রেকটিফাই করার কোনো রকমের প্রয়োজন হয় না। এই যেমন অত্যন্ত পারিবারিক একজন ছেলে, একটা আবেগী ছেলে, সৎ ছেলে, হ্যাঁ, এ কিন্তু মনের দিক দিয়ে অত্যন্ত ভালো ছেলে। এবং ওই যে বললাম গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, এই যে গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, অ্যাস্ট্রোলজিক্যাল যে গ্রহের কথা বলা হয় সেই গ্রহগুলো রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। আকাশের গ্রহ দ্বারা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করা হয় না। তাই জন্য একে যদি সঠিক মতন প্রতিকার করা যায় এবং সঠিক মতন গুরু যদি পায়, কেননা 6 নম্বর ঘর দ্বারা কিন্তু গুরুকেও নির্দেশ করে, সঠিক গুরু এ কখনো পায়নি। যদি গুরু পায়, সঠিক মতন যদি একে চালিত এবং পরিচালিত করা যায় তাহলে জীবনে অনেক উন্নতি কিন্তু এ করতে পারবে। আমি আবার বলছি, মিসইউজ অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হয়তো ভালো কাজ করবে, ব্যবসার ক্ষেত্রটাও কিন্তু ভালো দারিদ্র্যযোগকে অফ করে দিলে, কিন্তু আলটিমেট স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু তার আসবে না। এবং দেখা যাবে কর্মের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, কেননা ইন্টারনাল ডিজিজের জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। আরেকটা কথা যেটা হচ্ছে, সঞ্চয়ের জায়গাটা কিন্তু তার থাকবে না। ওয়েস্ট অফ মানির জায়গাটা, ওয়েস্ট অফ ফিলিংসের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্স থেকে ভয়ঙ্কর নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হওয়ার জায়গাটা, প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে পড়লে সেখান থেকে বিবাহ করলে ড্যামেজ হয়ে যাওয়ার জায়গাটা, দেখে শুনেও বিবাহ যদি করা হয়, এই নেগেটিভিটিকে যদি অফ না করা হয়, তার কারণ মামলা মকদ্দমা পুলিশি ঝামেলার জায়গাটা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এর ক্ষেত্রে 12 নম্বর ঘরে রাহুর অবস্থান, 6-9 শনি কানেক্টেড, গৃহ থেকে দূরবর্তী স্থানে কিন্তু প্রবল সফল হওয়ার ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। এখন এই নেগেটিভিটিগুলোকে কাটানো ভীষণ প্রয়োজন। হ্যাঁ, এই ছকের মধ্যে যে নেগেটিভিটি সেইগুলোকেই তুলে ধরা মুখ্য উদ্দেশ্য। তার কারণ নেগেটিভিটিকে ফাইন্ড আউট করা এবং রেকটিফিকেশন শর্ট আউট করা একজন অ্যাস্ট্রোলজারের কাজ। যেহেতু একজন জাতকের যেগুলো ভালো দিক, সেই ভালো দিকগুলো সেও জানে, তার পরিবার সবাই জানে, সেটাকে নতুনভাবে বলার কোনো মানে হয় না, কেননা সেগুলোকে রেকটিফাই করার প্রয়োজন হয় না। তাই ভালো দিক বলে সময় অপচয় করাটা অবান্তর মাত্র। আমি বোঝাবার চেষ্টা করলাম। এরপরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে 8336856996 কখনো প্রশ্ন করবে না। এই প্রেডিকশনটা শোনার 24 ঘন্টার মধ্যে, আবার বলছি, এই প্রেডিকশনটা শোনার 24 ঘন্টার মধ্যে 9903136903, আবার বলছি 9903136903-তে তোমার যদি কোনো প্রশ্ন থাকে, ওইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে তুমি হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়েই তার উত্তর দেব। অফিস নাম্বার 8336856996, সেখানে আর হোয়াটসঅ্যাপ করার দরকার নেই। এর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই কি হবে, কি করতে হবে, এভরিথিং আমি হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে বলে দেব। আর যদি কোনো প্রশ্ন থাকে, আবার বলছি, সত্যি সত্যি জেনুইন যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যেই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে প্রশ্নটা করো, আমি তার উত্তর দেব। পরিশেষে আবার বলছি, অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধান। অর্থকে সঠিক মতন ব্যবহার করতে কিন্তু জানতে হবে। এবং এত আবেগ, আজকের দিনে বিশেষ করে আবেগের কিন্তু কোনো মূল্য নেই। এত আবেগ পরিত্যাগ করতে হবে। কঠোর বাস্তবতা, আমাদের জীবন, আমাদের স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, প্রতি মুহূর্তে কঠোর বাস্তবতা আমাদের গ্রাস করছে। সেখানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হলে বা আমার সিদ্ধান্ত যদি অন্য কেউ ঠিক করে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরাজয় নিশ্চিত এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটা একদম ডিক্রিজ হয়ে যাবে। আমার কথাটাকে শুনো, মেনে চলো। আজকের মতন এটুকুই। নমস্কার।